ঐতিহ্যবাহী গান নিয়ে আমরা একটু তার কাছ থেকে বলতে গেলে অনেক কিছু বলতে আমি কবিতা বিশ্বকবি বিভিন্ন ধরনের আছে। এই যে অবশ্যই শুনছে এদের মধ্যে কত রকম যে কথাটি যে ন্যারেটিভটা যাচ্ছে যে ওদের গানের মধ্যেও এরকম আছে। আমি স্পষ্টভাবে সবসময় বলি যে গানের এক্সপ্রেশনটাকে মানুষ যেভাবে কথা বলে সেইটা তাদের মধ্যে উনি বোধহয় সম্ভবত প্রথমে সেই প্রয়োগগুলো করেছেন এর মধ্যে, এবং সেই সুরগুলো দেখতে হয়তো দেখা যাচ্ছে বাঙালি তথাকথিত সুর যেটা এখানে ম্যাচ করে না, সেই জায়গা থেকে বিভিন্ন বিদেশি ধাঁচগুলোকে এগুলোকে নিয়েছেন। আর উনি স্যার বললেন যে পোল্যান্ডের সুর থেকে কিভাবে করেছে, এগুলো করেছেন। আসলে এরা কি করতো, আত্মীকরণ করতেন, করে একটা জিনিসকে খেয়ে হজম করে দিলেন। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও আছে, কত 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 দেখবেন সে বেরিয়ে আসছে একটা ভারতীয় হয়ে। সেই ভারতীয় ভাবটা এরকম ভাবে অনেক সুর আছে, দুরন্ত গর্বিত আপনার টেকনিক, এটা ফ্যাক্ট বলেন। আপনি গানটা শুনুন, ধাঁচটা বুঝতে পারেন, কপি নয় কিন্তু পল্লবী নিগো সঞ্চয় লাইন লাইন বিখ্যাত চার্লি চ্যাপলিন নিজস্ব মিউজিক, সেটা কিরকম করেছেন, এইগুলো বিভিন্ন বিভিন্ন আছে। তবে উনি বলে যাননি যে গানটা কোথা থেকে নিয়েছেন। সেখানে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, পোল্যান্ডের একটা শহর তুচ বলে শহরটা, এলো ডিজে 100 থেকে 150 কিলোমিটার। ওই স্কুলে ওয়াইদা পড়েছেন, জার্নালিজম পড়েছেন। তো আমার যখন বন্যার সময়টা হয় তখন রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি অহংকার করে বললাম, দেখো তোমাদের শহরে রবীন্দ্রনাথের নামে রাস্তা আছে, ম্যাপে আছে, আর দেখো 39 to 45 পোল্যান্ডে সবচেয়ে খারাপ অবস্থা। কলকাতায় ইন্দো পুলিশ অ্যাসোসিয়েশন ছিল, সেখানে টেগোর মুখোপাধ্যায় মৃত্যু চেয়ারম্যান ছিল। এরকম বলে আমি বললাম যে দেখো তোমাদের সুর সারা ভারতবর্ষ চেনে, গানটা গিয়ে হঠাৎ করে সব ক্লাসের সবাই দাঁড়িয়ে পড়েছে, কিন্তু উনি বলে আননি যে এটা ওদের সেকেন্ড আসে। এরকম প্রচুর হয় এটা, কিন্তু গানগুলো খুব এরকম নিয়েছিলেন। কল্যাণদা যেটা বলছেন একটা বের হোক যে কিভাবে উনি কম্পোজ করেছেন। ওনার আমৃত তো একটা স্বপ্ন ছিল যে একটা কম্পোজার কোর্স করা, সেইটা করতে পারেন, রাজ্য সঙ্গীত একাডেমিতেও করতে পারেন। এটা কল্যাণদা এটা পারবে বলে সেইটাকে কম্পোজ কিরকম হবে, আর অন্তরে যেন কম্পোজ করে। এটা কিন্তু বাবার ইন্টারভিউতে আমি শুনেছি যে ওয়ার্ল্ড মিউজিকে আমি র মেটেরিয়াল নিয়ে তাই সেটা আমার নিজের মতন করেছি, এটা বাবা বলছি। একটা শেষ কথা বলে দিই, উনি ওনার ধাঁচটা হচ্ছে মোটসার্টের নিয়ে মোটসার্টের যে মিউজিক জোর করতো হাতে স্লিভে লিখতে, ওনারও এইরকম বলে না বাংলার ওর বউ শালিদের নতুন, মানে এইরকম ভাবে জোর সেইটা কারণ বাবা নিজে আমাকে বলেছিল, আমি জানিস তো আমি মোটসার্ট রিবর্ন একদম কথা বলি যে পবিত্রদা যে কথাটা বললেন না, তা আমার আর এক গুরু ছিলেন হেমাঙ্গ বিশ্বাস। হেমাঙ্গদার কাছে দীর্ঘদিন গান শিখেছি। তো হেমাঙ্গদা বলতেন সলিল কি জানো তো, বলে জন ব্রাউনের গান আমি শুনে জন ব্রাউনের দেহ শুয়ে ওইটারই বাংলা করে দিলাম। আর সলিল ওটার মাথায় ঢুকলো, ঢুকে ওর মাথা দিয়ে যখন এরকম পেঁচাতে 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 যখন ওর গলা দিয়ে বেরোলো, তখন ধন্য আমি জন্মেছি মা হয়ে গেল। বলে এইখানেই হলো অন্যদের সঙ্গে সলিলের তফাৎ। আসলে সলিলদা অ্যাডপ্ট করতেন, অনুকরণ করতেন না, নিয়ে সেটাকে নিয়ে তার নিজের মতো করে সাজাতেন। আজকে রানার 6 বার টনিক চেঞ্জ হয়েছে, সাট আর সরসটা চেঞ্জ হয়েছে 6 বার। কোনো জায়গায় সেটা কি আমাদের যে বাঙালিয়ানা তার থেকে বিচ্যুত হয়েছে? কোনো সময় মনে হয় না যেটা বিদেশের গান, কিন্তু পুরোপুরি আমাদের যে সিম্ফনিক প্রগ্রেশন সেটা ধরেই কিন্তু এই কাজটা হয়েছে। কিন্তু একবারও ছোটবেলা তো বুঝিনি, পরে বুঝলাম
তা এই হলো সলিল চৌধুরী। আমরা সলিলদাকে উদ্দেশ্য করে ওনার উদ্দেশ্যে একটা গান গাইছি। তুই এদিকে একদিনকে না, আমি ঠিক আছে। Nace mucho,
আরেকটা গান গাইছি যেটা শহীদা বম্বে থেকে ফিরে আসার পর তৈরি করা। তারপরে তৈরি করা যে গানগুলো গণসঙ্গীত রচিত হয়েছে, আমার মনে হয় এই গানটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। সেটা হলো অধিকার কে কাকে দেয়। এটা অসাধারণ গান। জল খাবে আছে ওইখানে একটা দিয়েছি। জল দাও, জল। এমনি শোনা যায়। অধিকার কেড়ে নিতে হবে। আও আও তখন না চলো। দেশে দেশে এই সব অধিকার যারা কেড়ে নিল তারা কারা? দুনিয়ার দেশে দেশে এই সব অধিকার যারা কেড়ে নিল তারা কারা? তারা তো মুষ্টিমে ও আঙুলেতে গোনা যায়। আমাদের বুদ্ধিতে বুদ্ধি ওদের, আমাদের বিজ্ঞানী বুদ্ধিজীবী, আমাদের শক্তিতে শক্তি ওদের, আমাদের মজদুর কিষান জওয়ান, আমাদের নিয়ে ওরা করে কারবার, আমাদের নিয়ে ওরা দাসত্ব শৃঙ্খল বাঁধে বারবার। ওরা কারা? মহাসৎ, ধূর্ত, অহিংস, মুখলসারী, খুনি পেশাদার, সভ্যতা শরীরের ওরা ক্যান্সার। মরমের কাজ নয় একটি ওষুধ, শুধু অস্ত্রোপচার। মরমের কাজ নয় একটি ওষুধ, শুধু অস্ত্রোপচার। তাহলেই ফিরে পাবে সব অধিকার। মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার, শিক্ষার অধিকার, হত্যা সোচ্চার করবার অধিকার, শান্তির অধিকার, শিশু শিশু পুরীদের ভোটবার অধিকার। মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার, শিক্ষার অধিকার, হত্যা সোচ্চার করবার অধিকার, শান্তির অধিকার, শিশু শিশু পরিবেশ করুণার অধিকার। এসব তো আমাদের জন্মগত জন্মগত জন্মগত, এসব তো আমাদের জন্মগত। তবে কেন এত হাহাকার? ঘরে বসে বসে সংগ্রামে নয়, অধিকার জিনে নিতে হয়, রক্তে দিলে নিতে হয়, অধিকার জিনে নিতে হয়, রক্তে দিলে নিতে হয়, অধিকার দিনে নিতে হয়, অধিকার ধরে নিতে হয়, অধিকার দিনে নিতে হয়, অধিকার ধরে নিতে হয়। অনেক ধন্যবাদ। যেতে হবে। আমরা চাদর মুড়ি দিয়ে পাশ ফিরল। সত্যি কত কি শোনাবার ছিল, কত গান। শুরুতে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে আমি আরেকজনকে একটু ডেকে নিতে চাই। তিনি হচ্ছেন কল্যাণ সেন বরাট। তিনিও যদি একটু আসেন। আমি আমাদের টিমেরকে অনুরোধ করব সকলের হাতে বইটা একটু তুলে দেওয়ার জন্য। গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান সলিল চৌধুরীর কবিতা সংগ্রহ। ওনার কবিতার বই প্রথম যখন বেরিয়েছিল, তারপর যখন একগুচ্ছ চাবি প্রকাশিত হয়, তার মধ্যে উনি বেশ কিছু কবিতা পরিবর্তন করেছিলেন। তো সেগুলো সমস্ত এর মধ্যে দেওয়া হয়েছে এবং একগুচ্ছ চাবির বাইরেও আরো বেশ কয়েকটি নতুন কবিতা পাণ্ডুলিপি থেকে সেই কবিতাগুলো অন্তর্ভুক্ত হয়েছে।
আজকে আসলে সমীর জেঠু স্মৃতি উপস্থিতি সবটার একটা অন্যরকম গুরুত্ব আছে। আমার জীবনে প্রথম নাটক দেখা 9 বছর বয়সে 1949 সালে সলিলদার লেখা জনান্তিকে নাটক। তখনও ভারতীয় গণনাট্য সংঘ, কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হয়ে গেছে। বেআইনি গণনাট্য সংঘ, দক্ষিণ কলিকাতা শাখা, দক্ষিণ কলিকাতা স্কোয়াড, তারা এই অনুষ্ঠানের আয়োজন করেন হিন্দুস্তান পার্কে। হিন্দুস্তান পার্ক যারা চেনেন তারা জানেন যে অনেকগুলো গলি এসে পড়ে হিন্দুস্তান পার্কে, নানা দিক থেকে এসে। আর একটা খোলা মাঠ ছিল, কোনো একটা ফুটবল ক্লাব, তারা ফুটবল খেলতেন, আগুয়ান সংঘ বলে। সেই মাঠে আয়োজন হয়েছিল অনুষ্ঠানে। আর যেহেতু সবে নিষিদ্ধ, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে গণনাট্য সংঘের স্বেচ্ছাসেবকরা তারা পাহারা দিচ্ছিলেন। পুলিশ যদি এসে পড়ে তারা আগাম জানান দেবেন, তাহলে দর্শকরা সরে যেতে পারবেন। আর এইভাবেই তখন অনুষ্ঠান হতো। ব্যবস্থা রাখা হতো যে পাড়ায় অনুষ্ঠান হচ্ছে, বেআইনি অনুষ্ঠান, প্রতিস্পর্ধী অনুষ্ঠান, সেখানে পাড়ার কিছু মানুষ তারা আশ্রয় দেবেন অভিনেতা, অভিনেত্রী, গায়ক, শিল্পীদের। তার ব্যবস্থা থাকত। আমার যাওয়ার উপলক্ষটা ছিল আমার বৌদি করুণা বন্দ্যোপাধ্যায়। তিনি সেদিন অভিনয় করছেন সেই নাটকে। তার সঙ্গে অভিনয় করছেন ইন্দিরা কবিরাজ, নরহরি কবিরাজের স্ত্রী। এখন তার পুত্র সুদীপ্ত কবিরাজ আমাদের খুবই বিশিষ্ট ইতিহাসবিদ। আরো অন্যরা ছিলেন। আমার মনে আছে যে সন্ধ্যের অনুষ্ঠান শুরু হলো সলিলদার নেতৃত্বে দক্ষিণ কলকাতা স্কোয়াড, আইপিটি এর, তারা সমবেত সঙ্গীত করছেন। প্রায় 7টা-8টা গান তারা করেন সলিলদার নেতৃত্বে। তারপরে নাটক শুরু হয়। সেদিন কোনো ঝামেলা হয়নি, নির্বিবাদেই নাটক হয়েছিল। কিন্তু অনেকবারই ঘটেছে যে বৌদি বাড়ি ফেরেননি, কোথাও সেই রাত্রে ঝামেলা হয়েছে, পুলিশ বাধা দিয়েছে, বাড়িতে ফোন ছিল না, বৌদি থেকে গেছেন, পরের দিন সকালে ফিরেছেন। এই সময়টার কথা আমি কোনোদিন ভুলবো না। এবং এই সময়টা কোথাও যে এই মানুষগুলো রাষ্ট্রের সঙ্গে একটা লড়াইতে, প্রতিনিয়ত লড়াইতে, তাদের নিরাপত্তাকে বাজি রেখে, তাদের সাহসকে সবলে ঘোষণা করে তারা কিন্তু এই কাজগুলো করেছিলেন। এতটা বিশ্বাস, এতটা আস্থা ভবিষ্যতের প্রতি ছিল, মানুষের প্রতি ছিল। সেইখান থেকে কিন্তু সলিলদার কবিতা, গল্প, নাটক, গান সবকিছুরই উৎস, সেই উৎস থেকে কোনোদিন সলিলদা বিচ্যুত হননি। তার গানের কথা নিয়ে আলোচনা শেষ করা যায় না, তার মধ্যে আমি যাবই না। এই স্মৃতিটা আমার কাছে খুব মূল্যবান একদিকে। আরেকদিকে এই কবিতাগুলো গত কয়েকদিন ধরে, কিছুদিন আগে অপু এর একটা কপি, আগাম কপি আমাকে পৌঁছে দিয়েছেন। আমি পড়েছি বারবার। কোথাও যেটা লক্ষ্য করেছি যে সময় সলিলদা লিখছেন কবিতা, অর্থাৎ 48 সালে পরিচয় প্রকাশিত হয়েছে, প্রথম প্রকাশিত কবিতা, তখন থেকে লিখে যাচ্ছেন জীবনের শেষ পর্যন্ত, 90-এর দশক পর্যন্ত। এর মধ্যে যেটা খুব লক্ষণীয় যে ওই সময়টা কিন্তু, যদি মনে করেন যে সলিলদা যখন লিখতে শুরু করছেন, তখন এই মহলে বা এই চিন্তার ক্ষেত্রে যারা কবিতা লিখছেন তাদের মধ্যে আছেন জ্যোতিরিন্দ্র মৈত্র, অরুণ মিত্র এবং তার সুভাষ মুখোপাধ্যায়। তার একটু পরে আসছেন মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, এরা আসছেন। এইটা হচ্ছে সময়টা কিন্তু। তারপরে মনীন্দ্র রায় আসছেন, বীরেন্দ্র চট্টোপাধ্যায় আসছেন।
এইটা হচ্ছে সময়টা। এই কবিতার মধ্যে যেমন বটুকদার কবিতার ক্ষেত্রে, জ্যোতিরেন্দ্র মৈত্রের কবিতার ক্ষেত্রে কোথাও ওর গীতিকার, সঙ্গীতকার সত্তা আর কবি সত্তা খুব জড়িয়ে মিলিয়ে থাকে। নবজীবনের গান আর মধুবংশীর গলি একটা যেন আরেকটার পরিপূরক হয়ে ওঠে। একই স্বাদ, একই স্বরভেদ, স্বরচিহ্ন যেন কবিতা গান দুটোকেই জড়িয়ে থাকে, চিহ্নিত করে। মঙ্গলাদা আরেকভাবে কবিতা লেখেন, কিন্তু মঙ্গলাদার কবিতাতেও অসাধারণ সুর ছন্দের, আমি কোনোদিন ভুলি না আমার ছোটবেলার খুব ভালোবাসার কবিতা ঘুম আসছে না, ঘুম আসছে না দিয়ে শুরু হয় এবং পরের ধাপে আসে ঘুম তাই পালায়, ঘুম তাই পালায়, এবং এই ছন্দ সুরের খেলা এগুলো থাকে। কিন্তু যেটা খুব আশ্চর্য লাগছিল যে সলিলদা কিন্তু কবিতায় ওর গায়কী সত্তাকে একেবারেই আনেন না। এটা একটা আলাদা সত্তা, নিজের কথা, কষ্টের কথা, যন্ত্রণার কথা, যা দেখছেন, যা ছুঁচ্ছেন, যা ওকে তাড়িত করছে, বিদ্ধ করছে, সেগুলোকে তৎক্ষণাৎ ভাষায় নিয়ে আসা। সেখানে কিন্তু তাকে সুর, ছন্দের লালিত্য, দূরত্ব, সম্ভ্রম তার মধ্যে যেন আনা যায় না। এমনই প্রত্যক্ষ, এমনই তীব্র। যে কবিতাটা আমরা শুনলাম সেটা একটা দীর্ঘকালের পরিক্রমা, কিন্তু কোথাও তার মধ্যে সুর নেই। কঠোর বাস্তবের ভাষা, এটা অন্য ভাষা। তাই একজন শিল্পী যখন নানা ভাষাকে ব্যবহার করেন, এই শিল্পী মনটারও কিন্তু অনেকগুলো পরত আমরা আলাদা আলাদা করে ছুঁতে পারি, তখন এই মানুষটাও আরো বড়, আরো জটিল, আরো ঋদ্ধ একটা মানুষ হয়ে ওঠে। তাই আজীবন সলিলদার গানে, তার সুরে মুগ্ধ আমি। তার নাটক দেখার স্মৃতি আমি লালন করে চলি সারা জীবন, কিন্তু কবিতা আমাকে অন্য আস্বাদ এনে দেয়, সলিলদার আরেকটা আস্বাদ। আর কোথাও শেষ একটা কথা বলি, আবার আমার স্মৃতিতে, আমার মনে আছে বহুবার কমিউনিস্ট পার্টির সভায়, শান্তি আন্দোলনের সভায় সলিলদা, সুচিত্রাদি দুজনে একসঙ্গে গান করছেন। দুটো চেয়ার, মোড়া যায় যে চেয়ারগুলো, সেসব চেয়ার আজকাল আমরা ব্যবহারও করি না প্রায়, সেরকম দুটো চেয়ার পাশাপাশি রাখা, পিঠ দুটো একসঙ্গে করে, তার উপরে হারমোনিয়াম রেখে সলিলদা হারমোনিয়াম বাজাচ্ছেন, শুরু হচ্ছে অনুষ্ঠান, এক এক করে ওরা গান গেয়ে যাচ্ছেন। সুচিত্রাদি, সলিলদা কখনো একা একা, কখনো দুজনে একসঙ্গে, এবং সেখানে সুচিত্রাদি রবীন্দ্রসঙ্গীতের পরে সলিলদার সঙ্গে গলা মিলিয়ে সলিলদার গান গাইছেন। এবং একেবারে অনুষ্ঠানের শেষে, ৮ ঘন্টা ৪০ মিনিটের অনুষ্ঠান, অনেকগুলো এমন অনুষ্ঠান আমার মনে আছে, চাক্ষুষ এবং স্মৃতিভর, যেখানে শেষ হতো অনুষ্ঠান, সুচিত্রাদি কৃষ্ণকলি গায়েন, আর তারপরে সলিলদার সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে যাচ্ছেন, তারপরে দুজনে একসঙ্গে সলিলদার সেই মেয়ে। এই স্মৃতিগুলো ধারণ করে থাকবো, আর ৮৪ সম্পূর্ণ করলাম, যতদিন বেঁচে থাকবো স্মরণ করে থাকবো, লালন করে থাকবো, আর তাতে ঋদ্ধ হব প্রতিদিন, প্রতি মুহূর্ত। নমস্কার। জানান থেকে সলিলদা ওই সময় লেখেন যে দুটোর কোনো হদিশ কিন্তু আর পাওয়া যায়নি, কারণ নিষিদ্ধ পার্টি, নিষিদ্ধ নাটক। এখনো আমি জানি না, চেষ্টা করলে যদি পুলিশ কোথাও থেকে যদি দখল করে থাকেন একটাও কোনো কপি,
খুঁজে দেখা কিন্তু এখনো কোথাও যেতে পারে, কিন্তু আমি খোঁজ করেছি। আমি এখন পুলিশ মিউজিয়ামে যা কিছু জিনিস ওরা স্টেট আর্কাইভসকে দিয়েছেন, আমি সেখানে গিয়ে সলিলদার ফাইলও দেখেছি, ফাইল আছে, পুলিশ ফাইল, কিন্তু ওই নাটকের কোনো হদিশ পাইনি। কিন্তু আমি জয়ন্তীকে নাটকের দর্শক, কিছু কিছু দৃশ্য, 9 বছর বয়স, কিন্তু তাও ভুলিনি, ভোলা যায় না। ধন্যবাদ সমীর জেঠুকে। আজকে আমাদের যে কবিতা সংগ্রহ গ্রন্থটি যিনি সম্পাদনা করেছেন, প্রিয়দর্শী চক্রবর্তী, তাকে অনুরোধ করব যে বইটি তার সম্পাদনার কাজ বা তার অভিজ্ঞতা সেটা আমাদেরকে বলার জন্য। ধন্যবাদ অপু। মঞ্চে উপবিষ্ট শ্রী পবিত্র সরকার, শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শ্রী কল্যাণ সেন বরাট, অন্তরাও আছেন, এবং আজকের অনুষ্ঠানে, গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে সমবেত সুধীবৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমি 2-4টে কথা বলছি। আজ থেকে প্রায় বছর খানেকেরও আগে, যখন এই সলিল চৌধুরীর কবিতা একটা সংকলনের সম্পাদনার দায়িত্ব অপু এবং অন্তরা দুজনেই আমার উপরে ছেড়ে দিয়েছিলেন, পরিকল্পনার সেই গোড়ার দিকে যে বিষয়টা আমাকে প্রথম নাড়িয়েছিল সেটা হচ্ছে খানিকটা এরকম যে 1994 সালে খনন নামে একটি পত্রিকায় 1994 সালে খনন নামে একটি পত্রিকায় একটি সাক্ষাৎকারে সলিল চৌধুরী বলেছিলেন একটি ঘটনার কথা, যে জীবনানন্দ দাশের মৃত্যুর পর তার সহধর্মিণী লাবণ্য দাস একবার তার কাছে এসেছিলেন জীবনানন্দের কিছু কবিতায় সুরারোপের জন্য, মুখ্যত রূপসী বাংলার কয়েকটি কবিতায়। এবং সলিল জানাচ্ছেন যে সেই সময় তিনি সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তার মনে হয়েছিল ওই ধরনের কবিতায় তিনি যদি সুর দেন তাহলে কবিতাগুলোর, আমি সলিলবাবুকে কোট করছি, হাইটের প্রতি সুবিচার হবে না। অথচ এই সলিল চৌধুরী তো, আমি অনেক কবির নাম করে যেতে পারি, সুকান্ত ভট্টাচার্য, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, বিমল চন্দ্র ঘোষ, এরকম বহু, আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত, সুভাষ মুখোপাধ্যায়, এরকম বহুজনের কবিতায় সুর দিয়েছেন। অর্থাৎ কোন কবিতাটা গান হয়ে ওঠার যোগ্য আর কোনটা তার নয়, এ বিষয়ে তার ধারণা একেবারেই স্পষ্ট ছিল। এটা থেকে বোঝা যায় যেটা তার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। গান তো তিনি অনেক লিখেছেন, এবং বেশিরভাগ গানই তার পেশাগত ব্যস্ততার কারণে তাকে লিখতে হয়েছে, কিন্তু পাশাপাশি তিনি কবিতা লিখে গেছেন প্রায় সারা জীবন। কারণ এই বইতে 40-এর দশক থেকে 90-এর দশক পুরো কর্মজীবনটা জুড়েই কিন্তু তিনি যে কবিতা লিখেছেন তার প্রমাণ রয়েছে। কিন্তু এই কবিতাগুলো তার নিভৃত ভাবনার অনুসারী। আরেকটা মজার কথা এই যে সলিল চৌধুরী আরো একটি সাক্ষাৎকারে জানাচ্ছেন যে আধুনিক কবিতা বলে স্বীকৃত যে কবিতা, তার যে ভাষা শৈলী, সেই সমস্ত কবিতা পড়ে তার কোথাও মনে হয়েছে তিনি নিজে কবি নন, কোনো অর্থেই কবি নন। কারণ একটা মজার কথা বলেছিলেন যে আমার কবিতা পড়লে বা শুনলে খুব সহজেই বোঝা যায়, সুতরাং আমি কবি নই। একটা কবিতায় তিনি লিখেছিলেন, আমি যতদূর মনে পড়ছে লাইনগুলো খানিকটা এরকম, আমার সময় নেই আজগবি গল্প ফেঁদে সিম্বলিক কবিত্ব সাধার, অতএব ব্রাদার আমাকে মার্জনা করো, আমি কোনো কবি নই তোমাদের দলে, আমার উদ্দেশ্য হলো উদ্দেশ্য সাধন। অর্থাৎ নিজেকে কবি বলে আদবেই মানতে নারাজ, অথচ লিখে গেছেন নিরন্তর, অত্যন্ত আগ্রহোদ্দীপক চরিত্র ইনি। এবং সত্যি কথা বলতে কি, তিনি কবিতা
লিখেছেন যেগুলো, এই বইয়ের মধ্যে যা আছে, আমি পরে গ্রন্থ পরিকল্পনাটায় যাচ্ছি, সেখানে অনেক কবিতার রচনাকালও দেওয়া হয়েছে। অনেক কবিতা দেওয়া সম্ভব হয়নি। যদি কোনো পাঠক রচনাকালগুলো ধরে পরপর সারণীতে বাঁধেন, তাহলে কিন্তু ইতিহাসের ছিন্ন বিচ্ছিন্ন অধ্যায়গুলো পরপর একটা সারণীতে যেন আমাদের চোখের সামনে ভেসে উঠতে পারে। এবং তার কবিতা লেখার ধরন অনেক বেশি স্পষ্ট, সরাসরি তিনি যেন যারা শ্রোতা বা যারা পাঠক তাদেরকে কমিউনিকেট করতে চান। 1983-তে সলিল চৌধুরীর কবিতা শীর্ষক একটি কবিতা সংকলন বেরিয়েছিল, যে গ্রন্থের জন্য ভূমিকা লিখেছিলেন অধ্যাপক পবিত্র সরকার। সেই ভূমিকা থেকেই ভাষা ধার নিয়ে বলি, আসলে সলিল চৌধুরীর কবিতা এমন ধরনের কবিতা যা শ্রোতা এবং কবিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, বা পাঠক এবং কবিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এবং এই কবিতা আমাদের সংস্কৃতির যে মৌখিক ঐতিহ্য বা ওরাল ট্র্যাডিশন, তার অনুসারী। এবারে আসি এই সংকলন প্রসঙ্গে। আমি আর বিশেষ বক্তব্য বাড়াবো না। যারা পড়বেন নিশ্চয়ই তার কবিতা প্রসঙ্গে তার জেনারটা যে বিশিষ্ট, সেটা তারা নিজেরাই বুঝবেন। এই সংকলনটা প্রসঙ্গে দু একটা কথা বলে আমি শেষ করছি। এই সংকলনটা মূলত 3টে ভাগে বিন্যস্ত। প্রথম ভাগ একগুচ্ছ চাবি। আসলে একটু আগেই বললাম যে 1983-তে প্রথম তার কাব্য সংকলন বেরিয়েছিল সলিল চৌধুরীর কবিতা, শপথ প্রকাশনার তরফ থেকে। সেই বইটির এখন বাজারে দুষ্প্রাপ্যই বলা চলে। অন্তরা ওনার বাড়ির একটি কপি, ফটোকপি আমার হাতে তুলে দিয়েছিলেন। সেই ফটোকপি থেকে আমি বুঝতে পেরেছিলাম যে 1993 নাগাদ বসে সলিল চৌধুরী ওই বইটি পরিমার্জনা করতে শুরু করেন। বেশ কিছু কবিতার শিরোনাম পরিবর্তন করেন, পুরনো বইটার কিছু কবিতা তিনি বাদ দেন। এইভাবে তিনি এগোচ্ছিলেন। স্পষ্টই বোঝা যাচ্ছিল কাব্য সংকলনটাকে নতুন ভাবে গড়ে তোলার তার একটা ইচ্ছে রয়েছে, এবং এর যে শিরোনাম হবে একগুচ্ছ চাবি, সেটাও তিনি ঠিক করে রেখে গিয়েছিলেন। যদিও এই বই দিনের আলোর মুখ দেখার আগে 1995-এর 5ই সেপ্টেম্বর তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তার 5 মাস বাদে কলকাতা বইমেলায় সলিল চৌধুরী মিউজিক ফাউন্ডেশন, সেন্টার ফর মিউজিক ফাউন্ডেশন, তাদের তরফে একগুচ্ছ চাবি প্রকাশিত হয়। হয়তো এই বইটা এখনো অনেকের বাড়িতে রয়েছে, যদিও সেটাও আর বাজারে পাওয়া যায় না। তো একগুচ্ছ চাবিতে যেভাবে কবিতাগুলো সাজানো আছে, এই বইয়ের প্রথম পর্বে গোটা একগুচ্ছ চাবির কবিতাগুলিকেই পরপর সেইভাবেই সাজিয়ে দেওয়া হয়েছে। হয়তো অতিরিক্ত কিছু রচনাকাল পরবর্তীকালে যা পাওয়া গেছে বা অতিরিক্ত কোনো তথ্য, সেগুলো সংযোজিত হয়েছে। এরপরে আসি এই বইয়ের দ্বিতীয় পর্বে, যেখানে একগুচ্ছ চাবি বহির্ভূত অপ্রকাশিত এবং অগ্রন্থিত কবিতা। এই ক্ষেত্রে আমি বা আমরা সম্পূর্ণভাবে কৃতজ্ঞ অন্তরার কাছে, এবং অন্তরা নিজে আমাকে বলেছেন যে তিনি কৃতজ্ঞ তার মা শ্রী সবিতা চৌধুরীর কাছে। কারণ সলিল চৌধুরী কবিতা লিখতেন নিজের খেয়ালে, বিভিন্ন সময় যেভাবে তার মনে হতো, যেখানে সামনে যা পেতেন সেই টুকরো কাগজ, নেম প্যাডের পাতা, ছেঁড়া খাতার পাতা, বাজারের ফর্দর পেছনে, এইরকম জায়গায় লিখে রাখতেন। সিগারেটের প্যাকেটের পেছনে এগুলো লিখে রাখতেন ছোট ছোট করে, এবং সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতো। সবিতা চৌধুরী পরম যত্নে সেই সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন কাগজগুলোকে একজোট করে না রাখলে অন্তরা সেগুলি খুঁজে পেতেন না, আর তিনি খুঁজে না পেলে আমরাও সেগুলো পেতাম না। ফলে এই দ্বিতীয় পর্বে অনেকেরই বহু না জানা কবিতা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয়েছে, প্রায় 30টির মতো। আর 3 নম্বর পর্ব, পরিশিষ্ট পর্বে আমরা দিয়েছি একগুচ্ছ চাবিতে প্রকাশিত সলিল চৌধুরীর নিজস্ব কিছু কথা, পবিত্রবাবুর ভূমিকা, যেটা 1983-তে প্রকাশিত হয়েছিল সলিল চৌধুরীর কবিতায়, সেটাই পুনর্মুদ্রিত হয়েছিল একগুচ্ছ চাবিতে, সেইটি, এবং সবিতা চৌধুরীর একটি ধন্যবাদ জ্ঞাপন। আর তারপরে 1983 সংস্করণে
যিনি প্রকাশক ছিলেন শপথ প্রকাশনার তরফে, সুধীর চৌধুরী, তার প্রকাশকের নিবেদনটিও এখানে আমরা দিয়েছি, অন্তর্ভুক্ত করেছি। এবং একদম শেষে চেষ্টা করেছি, যেহেতু 1983 সলিল চৌধুরীর কবিতা বইটা আমাদের হাতে এসেছিল, তার একটি পূর্ণ সূচি দিয়ে তার সঙ্গে 1996 একগুচ্ছ চাবির একটি তুলনামূলক কিছু সূত্র দেখানোর চেষ্টা করা হয়েছে, যে কোথায় কোথায় শিরোনাম বদল বা অন্যান্য কোনো কিছু বদল ঘটেছে, বা কোন কবিতা বাদ গেছে, বা কোন কবিতা পরবর্তীকালে ঢুকেছে। সব মিলিয়ে এই নিয়ে সলিল চৌধুরীর কবিতা আপনারা পড়ুন। নতুন ধরনের এক কবির সত্তা আপনাদের সামনে উন্মোচিত হবে, যাকে আমরা চিরকাল আমাদের কিংবদন্তি, ভারতবর্ষের অন্যতম কিংবদন্তি গীতিকার, সুরকার হিসেবে চিনে এসেছি। তাকে একটু অন্যভাবে চেনা, অন্যভাবে জানার প্রচেষ্টা শতবর্ষের দোরগোড়ায়, শতবর্ষের প্রাক্কালে থাকা এই মহান মানুষটিকে, এটাই আমাদের শ্রদ্ধার্ঘ। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয়দর্শী চক্রবর্তীকে। আমরা একটু আগে সলিল চৌধুরীর মানে নাট্যকার সলিল চৌধুরী সম্পর্কে জেনেছি সঙ্গীত জেঠুর কাছ থেকে। তার কবিতা নিয়ে আলোচনা হলো। আমি অন্তরাদিকে বলবো যে তিনি তার যে অভিজ্ঞতা, সেই কথাগুলো যদি আমাদেরকে বলেন। এই ধন্যবাদ পবিত্র কাকা, সুমিত কাকা, কল্যাণদা, প্রিয় এবং অপু, আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আপনাদের অপুকে আমার অনেক ভালোবাসা, আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা। আজকে সত্যি যেটা প্রিয় বলছেন, আমার মাকে আজকে আমি ভীষণ মার অভাবটা বোধ করছি, কারণ এটা মার স্বপ্ন ছিল। আমার বাবা চলে যাওয়ার পরে 95-এ মা ওই একগুচ্ছ চাবিটা আবার, যেটা বাবা বসে আবার নতুন করে এডিট করছিল, সেটাকে মা আবার ছাপায় 96-এ বাবা চলে যাওয়ার পরে। তারপরে আরো অনেক মার ডায়েরি, বাবার ডায়েরি, এই খাম যেটা কাকা বলছিল সিগারেটের ওপরে, এই যে পেছনে যেটা দেখুন, এটাতে জলে একটুখানি ভিজেও গেছিল। তো এরকম সব কিন্তু মা একেবারে কালেক্ট করে রেখে দিয়েছিল একটা আলাদা ফাইল করে। তো মা না থাকলে সত্যি আমরা এগুলো পেতাম না। তো আমি মাকে আমার প্রণাম জানাই, বাবাকে প্রণাম জানাই। আর আরেকটা যেটা আমি বলবো, যে বাবা আমাকে বলতেন, আমি জানি না, আমি তো কিছু অত বুঝি না, তখন তো অনেক ছোট ছিলাম, কেন জানি না, বাবা একদিন আমার বলছিল, বাবা আমি মানু বলে ডাকতো, মানু তুই আমার নামটা রাখিস, এটা আমার বলেছিল। কিন্তু আমি তো কম্পোজ করি না, আমি তো সুর দিই না, আমি কি করে নামটা রাখবো। এখন বুঝতে পারি উনি বলতে চেয়েছিলেন যে বাবার কাজগুলোকে যাতে আমি প্রিজার্ভ করে রাখতে পারি, পরের জেনারেশনের কাছে যাতে পৌঁছে দিতে পারি। তো আমি সেই কাজটাই আমি এখন আমার জীবনের ইয়েটা পেয়েছি, গোলটা পেয়েছি। আমার কাজ হচ্ছে বাবার সম্পদটাকে একদম প্রিজার্ভ করে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। বাবার একটা বিরাট আর্কাইভ আমরা প্ল্যান করেছি, একটা ডিজিটাল আর্কাইভ আমরা আজকে একটু বলে দিচ্ছি। শিকাগো ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে একটা সলিল চৌধুরী ডিজিটাল আর্কাইভ। তো সেটা এই কিছু মাসের পরেই ওটা হবে, অনলাইন হয়ে যাবে। এরপরে আমরা একটা ফিজিক্যাল একটা মিউজিয়াম, সলিল চৌধুরী একটা মিউজিয়াম করা খুব দরকার। বাবার জিনিসগুলো, বাবার ইনস্ট্রুমেন্ট, বাবার জামা কাপড়, বাবার চশমা, পেন, যেটা পেন ভীষণ ভালোবাসতেন বাবা, নানা রকম পেন। আর বাবার ওই একটা অ্যাটাচি কেস ছিল, তাতে শুধু পেন সাজানো। বাবার কলমের উপর বাবার কবিতা আছে, কলম কলম কিনে বলে। তো এইগুলো সব মনে পড়ছে আজকে, আর সত্যি মিস করছি। আমার মনে হয় যেন আমি মানে এই সময়টা ভীষণ একা হয়ে গেছি। মানে ওই যে সময় বড় হয়েছি বাবা মার ছায়ায়, ওই সময়টা থেকে এখন সময়টা ভীষণ কিরম যেন একটা হয়ে গেছে, মানে হাফ নলেজ, একটা মিডিওকার একটা যুগের মধ্যে আমরা এখন যেন বাস করছি। তো আমি বাবার কাজের মধ্যে আমি বেঁচে আছি, ওটার মধ্যে আমি একটা জীবনের মানে খুঁজে পাই। তো আমি তাই জন্য মানে চেষ্টা করে যাচ্ছি, আপনাদের সবার সহযোগিতা চাই। আর দেশ পাবলিশিংকে আমার মানে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের পাশে সবসময় থাকেন, আপনারা এইভাবে থাকবেন। বাবার আরো অনেক কাজ, অনেক কিছু লেখা আমার কাছে এখনো আছে, যেগুলো আমরা রচনা সংগ্রহ পার্ট 2-তে আমরা দেবো। বাবার কিছু চিঠি, ইম্পর্টেন্ট চিঠি, আর্টিকেলস, এগুলো দেব। তো আমার এটাই, আর বেশি কিছু বলবো না। আমার খুব ভালো লাগছে যে বাবার কাজের সাথে মানে আপনারা সবসময় আসেন, পবিত্র কাকা, সমীর কাকা সবসময় আসেন। আর কল্যাণদা তো
এক কথায় বললেই দাদা সবসময় আছেন। আসলে বাবাকে এত ভালোবাসেন সবাই, কারণ ওনার কাজ, ওনার মানুষটা, শরীর চৌধুরী মানুষটা এমন ছিলেন যে একেবারে মানে সবাই ভালোবাসতো বাবাকে, এটাই ছিল। আমার মনে হয় এই বইটা বেরোচ্ছে, বাবা মা দেখতে পাচ্ছি, আমি চেষ্টা করছি মেয়ে হিসেবে, এবং আমরা সব ভাই বোনেরা মিলেই চেষ্টা করছি বাবার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনার পাশে থাকবেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ অন্তরাদিকে। আমরা কল্যাণদার কাছে, কল্যাণ সেন বরাট, তার কাছে আচ্ছা, তার আরেকটা হঠাৎ মনে পড়ে গেল, বাবা আরেকদিন বলেছিলেন, বাবা আরেকদিন একটু একটু দুঃখ করেই বলেছিলেন যে আমাকে এখন আর কেউ না পাত্তা দিল না। হ্যাঁ, একা একা বসে থাকতেন, কিন্তু বাবা লাস্টের দিন হলো একা, বাবা চোখটা ছলছল করছে, আমাকে কেউ পাত্তা দিল না জানিস, আর হাতটা না এরকম করে হাতটা দেখতো যে আমার রেখাগুলো কি আছে, এরকম করে দেখতো আর বলতো আমার জানিস তো কেউ পাত্তা দিল না, আমি যাওয়ার 50 বছর পরে দিদি আমার আমার কাজ নিয়ে রিসার্চ হবে, কিন্তু এটা আমি বলে গেলাম। কিন্তু 50 বছর না বাবা, 28 বছর হয়ে গেছে, চলে গেছে, কিন্তু রিসার্চ আরম্ভ হয়েছে, ওই গান কিন্তু আবার ফিরে আসছে, ওই লেখা ফিরে আসছে। সত্যি তাই। সলিল চৌধুরী আমাদের কাছে বারবার ফিরে আসবেন নানান সময়, গানের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে, তার গল্পের মধ্যে দিয়ে। ড্রেসিং টেবিল একটা অসাধারণ গল্প, তো এগুলো আছে আর কি। সলিল চৌধুরী আমাদের তার সৃষ্টির মধ্যে দিয়েই আমাদের কাছে থাকবেন। আমি কল্যাণ সেন বরাটকে অনুরোধ করবো। নমস্কার। আসলে আজকে আমি শুনতে এসেছি, ঋদ্ধ হতে এসেছি, যে সমস্ত কথা সমিকদা বললেন, পিঙ্কির এই কথাগুলো পিঙ্কির মুখে আগে অনেক শুনেছি, সলিলদা আমাদেরও এই কথা বলতেন। আসলে আমার একটা বিশ্বাস সবসময় কাজ করে যে শুধু যদি সলিল চৌধুরীর, আমি গানের দিকটাই বলি, শুধু গান নিয়েই একটা 3 বছরের কোর্স হতে পারে, এবং আর কিছু শেখার দরকার নেই। সলিলদার গানগুলো যদি কেউ বাজাতে পারে, সে যে কোনো কিছু বাজাতে পারবে। ওগুলোকে একটা লেসন প্র্যাকটিক্যালি। আমরা যারা সঙ্গীত চর্চা করি, যেহেতু টুকটাক লেখালেখি করি, এক এক সময় ভাবি যে কথাটা সমিকদা ভীষণ ভালোভাবে বললেন, যে একেবারে ছন্দটা এড়িয়ে অন্য জায়গায় গিয়ে কবিতাগুলোর মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু সত্যি খুব ভাবার ব্যাপার। এর আগে কিন্তু এভাবে ভেবে দেখিনি কোনোদিন, সত্যি বলতে কি। আমারও দৃঢ় বিশ্বাস যে একটা দিন আসবেই যখন সলিল চৌধুরীর এই সমস্ত কাজকর্ম নিয়ে তার সত্যিকারের মূল্যায়ন শুরু হবে, এবং খুব ছোট মুখে বড় কথা হয়ে যাবে। রবীন্দ্রনাথের পর একজন এরকম পরিপূর্ণ দার্শনিক এর আগে পাওয়া যায়নি, যিনি ঠিক কি যদি বলা হয়, সঙ্গীতকার, গীতিকার, কবি, নাট্যকার, নানা রকম সিনেমা স্ক্রিপ্ট, কি নয়। বোম্বেতে তো প্রথম গেছিলেন সিনেমা স্ক্রিপ্ট করতে, কিন্তু সবার উপরে কিন্তু ওনার দর্শনটা, যেটা সবচেয়ে বড় জায়গা, এটা আমার মনে হয়েছে। আজকে যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে এই কথাগুলো উচ্চারণ করছি, সেটা হলো আমরা এখন কিন্তু একটা বিলো অ্যাভারেজের যুগে বাস করছি। অ্যাভাব অ্যাভারেজ তো নয়, বিলো অ্যাভারেজের যুগে সেখানে। এবং আমরা তো চারদিকে অনুষ্ঠান করে বেড়াই, আমাদের এটা পেশা। সেখানে গিয়ে যা দেখি, আমাদের সৌভাগ্য হয়েছে পিঙ্কি, সলিলদা, বৌদি, আমরা সবাই একসঙ্গে মঞ্চে গান গাইছি, হই হই করে। সেসব দিন ভোলার নয় সত্যি বলতে কি। এবং সলিলদার সঙ্গে একদিন যার আলাপ হয়েছে, সে ওই লোকটাকে ভুলতে পারবে না, সম্ভব নয়। আমার সঙ্গে যেদিন প্রথম আলাপ হয়, আমি কেন বলছি গল্পটা, এটা একটু বোঝার ব্যাপার আছে। আমি তখন ক্যালকাটা কোয়ার করেছি, আমাকে মন্টু ঘোষ সলিলদার সহকারী ছিলেন, উনি নিয়ে গেছেন সলিলদার কাছে সকালবেলা। আমি তখন চাকরি করি, অফিস যাওয়ার আগে। সলিলদার সঙ্গে আলাপ হলো, আমরা কি কি করি এইসব শুনলেন। শুনে টুনে মিনিট 10 প্রথমে আপনি দিয়ে শুরু হলো, 5 মিনিটের মধ্যে তুই নেমে গেল সেটা। ঠিক বেরিয়ে আসছি যখন, তখন জিজ্ঞেস করলেন যে
কালকে কি করছিস? মানে কালকে কি? আমি না, এমনি কিছু নেই, কাল তোর বাড়িতে আসছি, কয়েকটা সঙ্গে থাকতে বলিস। 1979 কল্যাণ সেনবাগকে কেউ চেনে না, আর সেই সময় মধ্যভবনে সলিল চৌধুরী। কিন্তু মানুষের গান মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে তাগিদ ওনার মনে হয়েছিল যে আমরা সেটা পারবো। সত্যি তো আমরা ওনার আশীর্বাদ দিয়ে 46 বছর ধরে আজকে পথ চলছে। আমার মনে আছে বড়দিন নিজে ফিয়াট গাড়ি চালিয়ে বৌদিকে নিয়ে, অন্তরাকে নিয়ে, সঞ্চয়কে নিয়ে আমার বাড়িতে, এবং আমরা সব বসে আছি, এবং সন্ধ্যে 5টার থেকে রাত্রি 11টা অব্দি শুধু গান আর গান। তারপরে ঘটনাটা আরো মজার, যখন বেরিয়ে আসছেন তখন বললেন তোরা রেকর্ড করবি। অর্থাৎ এই যে মানুষকে আসল কাজের দিকে এগিয়ে দেওয়া, তাকে উদ্বুদ্ধ করা, সলিলদার এই জায়গাটার সঙ্গে সারা জীবন ধরে যতদিন বেঁচে ছিলেন এত পেয়েছি যে আজকে যে দাঁড়িয়ে রয়েছে পায়ের তলার মাটিটা কিন্তু একেবারে ওনার তৈরি। মানে উনি একটা কথা বলেছিলেন না, যে জ্যোতিরিন্দ্র মৈত্র যদি না মাটি কোপাতেন তাহলে এই সলিল চৌধুরীর মতো চারাগুলোর জন্ম হতো না। আর সলিল চৌধুরী সেদিন যদি এই চারাগুলো না পুঁততেন না, তাহলে আমরা যারা এই কাজগুলো করি আমাদের কারুর জন্ম হতো না। এটাই হলো ঘটনা। কাজেই আমরা চাইবো এটা আরো বেশি বেশি করে। আমি পিঙ্কিকে সবসময় বলি, পিঙ্কি খালি আপনারা একটা জোর দেবেন। আমার একটা নিজস্ব ইচ্ছা, ওকে রোজই বলি, ও ভীষণ ভালো কম্পোজ করে, ও কেন কম্পোজ করবে না? ওই তো পারবে, ওর ভেতরে সলিলদার সবকিছু আছে। হ্যাঁ, লেখাটা হয়তো সম্ভব নয়, কারণ ওরা সেভাবে বাংলা সাহিত্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পায়নি, যেহেতু অন্য জায়গায় মানুষ। কিন্তু সুরের জায়গাটা তো আছে, সেইটা করুক। এবং আমার নিজের ধারণা আমরা ভালো কিছু পাবো। আর সলিলদা একদিন দুঃখ করে আমরা দুজনে কথা বলছি, আমি আর পিঙ্কি, তবে ও কপাল করে একটি হাজবেন্ড পেয়েছে, এটা বলছি। মানে আমি এরকম ছেলে খুব কম দেখেছি। ও যেভাবে ওর জন্য পরিশ্রম করে, মানে একদম পেছনে থেকে ওকে কেউ দেখতে পাবে না। এখন যেমন খালি ওর টাকটা দেখতে পাচ্ছি, মুখটাও তুলবে না, এইরকম। মানে ওরা যেভাবে এগোচ্ছে, আমার নিজের ধারণা যে আমরা এবার বেশ কিছু জিনিস রেখে যেতে পারবো। এবং একটা এই যে এতগুলো রেলওয়ে, পাতাল রেলের স্টেশন হচ্ছে অনেকের নামে, সলিলদার নামে একটা হতে পারতো না? হয়তো তাতে কিছুই যায় আসে না, সলিলদার কিছু যায় আসে না। মানে কি একটা রাস্তার নাম হলো, কি একটা, কিছু যায় আসে না। কারণ যতদিন ভারতীয় সঙ্গীত থাকবে সলিল চৌধুরী বেঁচে থাকবে। এবার একটা ছোট্ট কথা বলে শেষ করি। বম্বেতে কোন একজন বিখ্যাত পরিচালককে গান শোনাতে গেছে অন্তরা, ওর বাবার সুর করা, ও সাজিদা। তিনি খুব নাম করা। তিনি গানটি শোনার পর বললেন যে এটি কার সুর? ঠিক আছে, বাউল। তিনি সলিল চৌধুরীর এই গানটা শোনেননি। আমার একজন আত্মীয় আছেন বম্বেতে, ভালো সেতার বাজান, খুবই নাম করেছেন। তা সে আমাকে, আমি সবসময় খালি সলিলদা করি, যে কাকু আপনি খালি সলিলদা করেন। আমি সেরকম তো কিছু এখনো অব্দি, তাই আচ্ছা তোমার ইউটিউবটা বার করো তো, বার করে একটুখানি পৃথিবীর গাড়িটা থামাটো বার করো, মানে হেডফোন দাও, শোনো। ও দেখি চোখটা আস্তে আস্তে বিস্ফারিত হচ্ছে। ওই বললো, ওরে বাবারে, এ গান তো আর কেউ গাইতে পারবে না। ওই জন্যই হয়তো ওরা গিরি গাওয়ানো হয়েছিল। আসলে এই কম্পোজিশনের কথা লোকে ভাবতে পারে না। আজকে বই প্রকাশ হচ্ছে, আমার মনে হয় এরপরে একটা বই প্রকাশ করা উচিত। আমরা 13ই জুলাই একটা কাজ করছি, আমার সফল আছে এখানে, আমরা সবাই মিলে ওনার গানের একটু কাটাছেঁড়া করা, যে কিভাবে গানগুলো, সেইগুলো নিয়ে লেখা হোক প্রিয়দর্শী, সেইগুলো প্রকাশ হোক। এবং সেগুলো হয়তো সবাই বুঝবে না, কিছু জিনিস তো ক্লাসের জন্য রাখতে হয়। আমার মনে হয় এটা একটা বিরাট কাজ করে যাওয়া হবে, যদি ওনার আসল কোন জায়গা থেকে, শেকড়টা কোথায়, কোথা থেকে এক একটা গানের উৎপত্তি হয়েছে, এটা যদি আমরা প্রকাশ করতে পারি। সকলে ভালো থাকবেন। আর হাঁ করে বসে আছি, পবিত্রতা যেখানেই থাকেন, কিছু না কিছু নিয়ে বাড়ি যাই।
আজকে তো শ্রমিকদের কাছে বেশ কিছু ভালো তথ্য পেলাম। এবারে আপনাদের সকলকে সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। সলিল চৌধুরী কোনোদিন মারা যাবেন না, পরিষ্কার কথা। ধন্যবাদ কল্যাণ সিং বরাককে। আমরা পবিত্র সরকারের কাছ থেকে কিছু কথা শুনে নেব। সবাইকে নমস্কার। সত্যি থেকে শুরু করব, কোথায় শেষ করব আমি বুঝতে পারছি না। সলিলদার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ এই 1979 থেকে শুরু হয়েছিল। আমার মনে আছে, অনেকের হয়তো মনে আছে, যে রবীন্দ্র সদনে সলিলদার নিজের দলের একটা বড় প্রোগ্রাম হয়েছিল। সেখানে আমাকে কেন জানি না উনি ঘোষক হিসেবে, এখন যাকে যাদের সঞ্চালক বলেন, আমাকে তিনি বেঁচেছিলেন। আমি পুরোটা ঘোষণা করেছিলাম এবং তাতে অনেকেই গিয়েছে, ধনঞ্জয় ভট্টাচার্য, এরা হেমন্তবাবু আসতে পারেননি, গিয়েছিল। তারপর থেকে ঘনিষ্ঠতা শুরু হয় এবং এই কবিতার বইটি, সলিল চৌধুরীর কবিতার বইটি প্রকাশের সূত্রে উনি আমার বাড়িতে প্রায়ই আসতেন। তখন সুধীর চৌধুরী যে বইটি প্রকাশক ছিল, সে নিয়ে আসতো। এলে ওই হারমোনিয়াম নামানো হতো এবং গান শুরু করতেন। আর কবিতা ওই ছেঁড়া কাগজে, ওই সিগারেটের প্যাকেটের পেছনে লেখা কবিতা শোনাতেন। অসাধারণ, এবং সময়ের কোনো খেয়াল থাকতো না। কখন এসছেন, হয়তো 8:30 নাগাদ এসছেন, 11টা 11:30, তারপরে একটু খাওয়া দাওয়া করে চলে যেতেন। মানে এই ধরনের মানুষ সবাই জানেন সন্ন্যাস, আমি তো একা জানি না। তো তারপরে কবিতার বইটি বেরোলো এবং কবিতার ব্যাপারটা শ্রমিক চমৎকার বলেছে। আমার কখনো কখনো মনে হয় গান থেকে পুরোপুরি ছুটি নেননি কবিতায়, কারণ আমার মনে হচ্ছে অহল্যা কবিতাটার মধ্যে একটা গান ঢুকে গেছে। ও আয় রে, ও আয় রে, ও ভাই রে, ও ভাই রে, ভাই বন্ধু চল যাই রে, রাম রহিমের বাছা, ঢুকে গেছে। এরকম হয়েছে। কিন্তু তবু সত্যি সত্যি শ্রমিক যেটা বললো, যে কবিতার একটা আলাদা স্বতন্ত্র স্বর, গদ্যে এবং মুখোমুখি, যেন আমাদের যে মৌখিক, এই যে মুখের কথা বলা, সামনে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কবিতার উচ্চারণ, এইটা সলিলদা করে গেছে। গানের কথাটা তো সারা ভারতের লোক জানে। মানে আমরা সেই ছেলেবেলায় উদ্বাস্ত হয়ে এসে খড়গপুর নামে একটা শহরে, সেখানে প্রথম গাঁয়ের বধূর কথাটা একজন নিয়ে এলেন, গাঁয়ের বধূর গানটা শোনালেন। তারপর থেকে আস্তে আস্তে রানার ইত্যাদি ইত্যাদি। তারপর 1953-তে সলিলদা বম্বেতে চলে গেলেন। দুবিঘা আমরা হিন্দি ছবি দেখছি এবং সলিলদার গান শুনছি, প্রচুর হিন্দি ছবি দেখছি, গান শুনছি, এমনকি গান শিখছি। কোথা কার কাছে শিখছি? আপনারা সবাই তার নাম জানেন, তিনিও বেঁচে নেই, মুকুল দত্ত। মুকুল দত্ত খড়গপুরে গণনাট্য সংঘে ছিলেন। মুকুল দত্ত আমাদের শিখিয়েছিলেন সলিলদার ওই সব গান। ধন্য আমি জন্মেছি মা তোমার ধুলিতে, বা নওজোয়ান নওজোয়ান, এই সমস্ত গান শিখিয়েছেন। এখন সলিলদার গান নিয়ে কল্যাণ বললো, এটা নিয়ে গবেষণা নিশ্চয়ই হবে, শুধু বাঙালিরা করবে না। আমার ধারণা বম্বেতে সলিলদার প্রচুর ভক্ত আছে। যে ভদ্রলোক একটা সংকলন বার করেছেন, তাতে তো আমি লিখেছি ইংরেজিতে, হ্যাঁ, তার কবিতা, সলিলদার কবিতা নিয়ে ওখানে লিখেছি আমি। তো এবং শুধু বম্বেতে কেন, কেরলে, মালায়ালাম ছবিতে সলিলদার অজস্র ভক্ত সারা দেশে, হয়তো দেশের বাইরেও ছড়িয়ে আছে। এবং যে ব্যাপারটা সলিলদা করেছিলেন, গানের কথাটা টুকটাক লিখেছি, যে তখনকার যে ব্যাপারটা ছিল আমরা সবাই এখন বুঝি না, যে একটা গানের মুখ নিলেন কোনো জায়গা থেকে, নিয়ে তারপরে সেটাকে সম্পূর্ণ পরিবর্তন করে পুরো একটা গান হয়ে উঠলো। যেমন এই শ্রমিকের জন্মদিনের কথাটাই মনে পড়লো, যে হ্যাপি বার্থডে টু ইউ গানটা সুরের মুখটা নিলেন, নিয়ে ক্লান্তি নামে গো গান শুরু করলেন। কিন্তু হ্যাঁ, দুটো লাইন দ্বিজেন ও গিয়েছিলেন, দুটো, কিন্তু তারপরেই আবার নিজের সুরে চলে গেলেন। আমি একটা হঠাৎ ওই সিনেমা দেখতে দেখতে ওটা পোল্যান্ডের
একটা দলের কিছু কোরাস গান শুনছিলাম। তো সেখানে দেখলাম ওই যে মধুমতির ওই গানটা দিল তরফ তরফ কে কহ রাহা হ্যায় আবিজা, সেইটার সুরটা মুখরাটা আছে, কিন্তু মুখরাটা বাদ দিয়েই আবার সলিল চৌধুরী চলে গেলেন অন্য জায়গায়। ওই যে ওই ছবিটায় তারক মাহমুদ ওই গানটা ইতনা না মুঝে মুঝসে তো প্যার বাড়া, কেমন মোৎসার্টের একটা সিম্ফনি নিয়ে, কিন্তু তারপরে আবার নিজে চলে গেলেন। এখন এই ব্যাপারটা শুনে অনেক অবাক লাগে। সলিল চৌধুরী মৌলিকত্ব করে জেতাং জেতাং বলে একটা স্প্যানিশ সুর, এটা আমেরিকান আমাকে বলেছিলেন যে এটা স্প্যানিশ সুর, কিন্তু আবার ওইখান থেকে চলে যান অন্য জায়গায়। আর আমাদের এখন অনেকে বলে গবেষণা করতে গিয়ে বেশি চালাক যারা, কোথায় মৌলিকতা, কোথায় মৌলিকতা ব্যাপারটা তো এখন খুব বেশি হয়েছে। কিন্তু এক সময় আপনারা সবাই জানতেন যে সুর একটা হলে সারা পৃথিবীর সুর, এটা মানুষের উত্তরাধিকার হয়েছে। কোনো একা কার অথরিটি ব্যাপারটা, অথরের মালিকানা। ফলে রবীন্দ্রনাথ অজস্র আইরিশ মেলোডিজের সুর নিয়েছেন, কন্নড় সুর নিয়েছেন, দক্ষিণ ভারতীয় সুর নিয়েছেন। এই অথরিটির ব্যাপারটা তখন ছিল না, এবং সেটা সবাই ব্যবহার করত। লোকসঙ্গীত আছে, যেমন ওই যে ক্লেমেন্টাইন, আমার ডার্লিং ক্লেমেন্টাইন, এই সুরটা নিয়ে আবার বম্বেতে ওপি নায়ার বোধ হয় করে দিলেন, বোম্বাই মেরি জান, এরকম একটা সুর করেছে। এইটা তখন ছিল, আদত ছিল, এটা আদত ছিল। সলিলদার সারা পৃথিবীকে আমাদের কাছে এনে দিয়েছেন, এবং রবীন্দ্রনাথ নজরুলের পর সত্যি সত্যি এত বড় সাংগীতিক প্রতিভা ভারতে আর হয়নি, আর হবে কিনা সন্দেহ। এই 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 যে একটা গোটা ব্যাপার, কবিতা, গান, আর ছটফট করতেন সবসময়। এই মানুষটিকে দেখতাম এক মুহূর্ত কি করে যে এত দিক সামলাতেন। এই করলেন, বম্বেতে গেলেন, সুর দিলেন, সংগঠন করলেন বম্বে ইউথ কোয়ার। বম্বে ইউথ কোয়ারের মতো একটা প্রতিষ্ঠান পরে যেটা কলকাতা ইউথ কোয়ার হলো, সেই কোয়ারের ব্যাপারটা তো ভারতে ছিলই না। সেটা সলিলদা এনে একটা কোয়ারের দল করে, এবং তার ট্র্যাডিশন গুলো, আমি তো ধারণা এখনকার যে ব্যান্ড ট্যান্ড গুলো হয়েছে কোয়ারের ট্র্যাডিশন থেকে আসতে আসতে, এতে সলিলদা ওটা না করলে এসব হতো না। তো এই যে এত সংগঠন করেছেন, সমস্ত কিছু করেছেন, সময়টা কি করে বার করতেন আমার কাছে খুব আশ্চর্য লাগে। যে ছটফট করছেন সব সময়। আবার হয়তো কাইফি আজমি কলকাতায় এলো, তার জন্য বিশাল একটা ডিনার হোটেলে করলেন, সব করছেন। এই যে ব্যাপারটা, আমার এই লোকটাকে দেখে আশ্চর্য মনে হতো যে এত কাজ করেন, এত সৃষ্টিশীলতা। এ সত্যি সত্যি মনে আছে আমাকে, আমাদের বাড়িতেই পৃথিবীর গাড়িটা থামাও গানটা শুনিয়েছি, বলে জ্যাজ থেকে, আমি জ্যাজ থেকে এটা নিয়েছি, আমেরিকান জ্যাজ থেকে নিয়েছি। তো এইরকম জ্যাজ থেকে, ব্লু থেকে সলিলদা নিতেন, এবং নিয়ে সেটাকে সম্পূর্ণ পরিবর্তন করে একটা নতুন সৃষ্টি করতে, যেটা সত্যি সত্যি ভাবা যায় না। এইরকম একজন সৃষ্টিশীল মানুষ। আমি শুধু তাকে সঙ্গীতকার হিসেবে, কবি হিসেবে একটা জায়গায় আটকে রাখে, এত সংগঠন করছেন, নেতৃত্ব দিচ্ছেন ফিল্মে, যেখানেই যাতে নেতৃত্বের জায়গাটা তৈরি হয়ে যেত, সলিলদাকে সবাই মানত, দাদা বলতো, সেটা মানত। এই ব্যাপারটা আমার আশ্চর্য লাগে। সত্যিটাই ওই যে খুব বেশি লোক আসে না, জীবনানন্দের ভাষাতে বলা যায় এ পৃথিবী একবার পায়, তাকে পায় না তো আছে। এই হচ্ছে ব্যাপার। মানুষটির ভালোবাসা এখন আমাদের মনের মধ্যে আছে মানুষটির প্রতি। আমরা যতদিন আছি তাকে তো ভুলতে পারবো না, আশা করি এই দেশও ভুলতে পারবে না। নমস্কার।